হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ হলো 23শে জানুয়ারি। আমরা সবাই জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো ওনার জন্মদিন উপলক্ষে আমরা চলো ওনার সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নিই, যেটা সমস্ত পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এবং তাছাড়াও আর কি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানতে কার না ভালো লাগে। তো চলো একটু জেনে নিই। কি বলছে, ওনার জন্ম কত সালে? 1897 সালের 23শে জানুয়ারি। ওনার জন্মস্থান কোথায়? উড়িষ্যার কটকে। ঠিক আছে, জন্মস্থান উড়িষ্যার কটকে হলেও ওনার পিতৃভূমি কোথায়? কোদালিয়া গ্রাম, দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট দূরে কিন্তু ওনার পিতৃভূমি। এখনও ওনার বাড়িটা অক্ষত অবস্থায় আছে। 23শে জানুয়ারিতেই কিন্তু ওটা খোলে। যে যে দেখতে চাও এখানে এসে দেখতে পারো। বোঝা গেল? সুভাষগ্রাম স্টেশন, তোমরা সবাই জানো সুভাষগ্রাম স্টেশন ওনার নামেতেই কিন্তু রাখা হয়েছে। তো ওনার পিতা কে ছিলেন? জানকীনাথ বোস। ঠিক আছে, ওই জায়গাটায় যে রাস্তাটা আছে সেই রাস্তাটার নামই কিন্তু জানকীনাথ বোস রোড। বোঝা গেল? আর ওনার মাতাকে, ওনার মাতা ছিলেন প্রভাবতী দত্ত বা বসু। 1913 খ্রিস্টাব্দে উনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। এবং ওনার রাজনৈতিক গুরু কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনি যখন কলেজে পড়তেন তখন থেকেই উনি কিন্তু রাজনৈতিক দিক থেকে খুব সচেতন হয়ে গেছিলেন। এবং ওনার মধ্যে লিডারশিপ দেওয়ার ক্ষমতা যে ছিল সেটা কিন্তু অনেকেরই চোখে পড়ে গেছিল। যাই হোক, 1920 সালে উনি আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা পাস করেন। কিন্তু আমরা সবাই জানি উনি ওই পরীক্ষায় 4th র্যাঙ্ক আসা সত্ত্বেও কি করলেন? চাকরিটা ছেড়ে দিলেন শুধুমাত্র দেশের সেবা করবে বলে। এরপরে কি হচ্ছে? 1922 সাল। আমরা গান্ধীজি নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, আমরা অসহযোগ আন্দোলন থেকে সব কিছু আমরা বলেছিলাম, তাই না? গান্ধীজির ভিডিও যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আমি ওই গান্ধীজির টপিকে ঢুকবো না। আমি শুধু এইটুকু বলছি যে অসহযোগ আন্দোলনটা গান্ধীজি শুরু করেছিল, সেটা 1922 সালে গান্ধীজি কি করেছিল? প্রত্যাহার করেছিল। কেন? চৌরি চৌরা ঘটনার পরে, তাই না? এটা আমরা ওই ভিডিওয়ে আলোচনা করেছি, এখানে আর করব না। তো যাই হোক, যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করছে তখন কিন্তু নেতাজি ওটাকে কি বলেছিল? জাতীয় বিপর্যয়। বোঝা গেল? এরপর কি? 1923 সাল। 1923 সালে কি হচ্ছে? নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হচ্ছে। সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি, এত অল্প বয়সে কিন্তু। যাই হোক, 1924 সালে কি হচ্ছে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র হচ্ছে। ঠিক আছে, আর সুভাষ ওই সময় কি হচ্ছে? সুভাষচন্দ্র বসু কলকাতা পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হচ্ছে। এরপর 1925 সাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু কি হচ্ছে? গ্রেপ্তার হচ্ছেন এবং জেলেতেই উনি টিবি রোগে আক্রান্ত হয়। 1927 সালে তারপর উনি জেল থেকে ছাড়া পাচ্ছেন এবং বেরিয়ে কি করছেন? উনি জওহরলাল নেহরুর সঙ্গে কাজ করতে শুরু করলো। 1928 সাল, সুভাষচন্দ্র বসু পুনরায় গ্রেপ্তার হচ্ছে। তোমরা এখানে পেপার কাটিংটাও তোমরা দেখতে পাচ্ছ। এর উপরে যে ছবিটা দিয়েছি সেটা দেখো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কি বলছে দেখো, আই হ্যাভ গিভেন ইউ সুভাষ মাই বেস্ট জুয়েল, ওয়েট ইউ উইল গেট এভরিথিং। মানে কি বলছে? আমি তোমাদের সুভাষ দিলাম, আমার বেস্ট জুয়েল হচ্ছে সুভাষ, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা সব কিছুই পাবে। তাই না? এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কিন্তু কথা। তো তোমাদের আমি আগেই বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক পিতা বা রাজনৈতিক গুরু কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো প্রথম জীবনে কিন্তু নেতাজি ওনাকেই ফলো করতো। যাই হোক, নেক্সট কি হচ্ছে? 1930 সাল, সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র হিসাবে নির্বাচিত হচ্ছে। মানে এখন যেটা ফিরাদ হাকিম আর কি যে চেয়ারে বসে, ভাবতে পারছো? তো সেখানে সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিল 1930 সালে। এরপর কি হচ্ছে? 1930 সালের মাঝামাঝি সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করছে। সেখানে উনি মুসোলিনি ও অন্যান্য ইউরোপীয় রাজনৈতিক নেতাদের সাথে উনি দেখা করছেন। এরপর আসছে 1934 সাল। এটা আমি প্রথমেই বলে রাখি, এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। এটা কিছু মানে লেখা কারো যদি পছন্দ না হয় তো তোমরা আমাকে নয় উইকিপিডিয়াকে গালাগালি করো। ঠিক আছে, এটা উইকিপিডিয়াতেই আছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ইনফরমেশনটা আছে। ভারতের লবণ সত্যাগ্রহ বন্ধ হয়েছিল 1934 সালে। তোমরা সবাই জানো গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেছিল এবং পরবর্তীকালে বন্ধ করেছিল যখন গোলটেবিল বৈঠক করে বাড়ি ফেরে। তারপরে কি হচ্ছে? ইউরোপ থেকে সুভাষ ও বিঠলভাই প্যাটেল, সুভাষ প্যাটেল ইস্তেহার দেন। এতদূর ঠিক আছে। এই যে বিঠলভাই প্যাটেল, তার সম্পত্তি 75% অর্থাৎ 3/4 সুভাষ বসুকে দান করছেন। কিন্তু পরবর্তীকালে তার ভাই বল্লভভাই প্যাটেল ইহা অস্বীকার করে এবং সুভাষচন্দ্রকে জালিয়াত আখ্যা দেয়। বুঝতে পারছো? বল্লভভাই প্যাটেল কিন্তু সুভাষচন্দ্রকে জালিয়াত আখ্যা দিয়েছিল। কেন? না, ওনার দাদা যে 75% সম্পত্তি সুভাষকে দিয়ে দিয়েছিল সেটা বল্লভভাই প্যাটেল মানতে অস্বীকার করেছিল। বোঝা গেল?
তো এইটা তোমরা ইউটিউব বলো বা অন্যান্য যে কোনো জায়গায় মানে সার্চ করবে, তোমরা কিন্তু পাবে। তোমরা কিচ্ছু নয়, শুধুমাত্র সুভাষ ভার্সেস বল্লভভাই প্যাটেল সার্চ করবে, এটা কিন্তু পাবে। নেক্সট কি, গান্ধীজি ভার্সেস নেতাজি, তাই না? এটা হট টপিক। মোটামুটি নেতাজির জন্মদিনে গান্ধীজিকে গালাগাল দেওয়াটা সবার একটা খুব স্বাভাবিক ধর্ম, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, আমরা একটু ডিটেলে জানি। 1938 সালে কি হচ্ছে, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হচ্ছে। ঠিক আছে, ওর পরের বছরও সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হচ্ছে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে। কিন্তু মুশকিলটা কি হয়েছে, এইবারে সুভাষচন্দ্র বসু হারিয়েছিল কাকে? পট্টভি সীতারামাইয়াকে। সুভাষ পেয়েছিল 1580টা ভোট, আর পট্টভি সীতারামাইয়া পেয়েছিল 1377টা ভোট, অর্থাৎ 203 ভোটে হারে। কিন্তু মুশকিলটা হলো, ওই সময় সুভাষের অনেক আইডিওলজি গান্ধীজির পছন্দ হচ্ছিল না। গান্ধীজি মনে প্রাণে চাইছিল পট্টভি জিতুক, বোঝা গেল? তাই জন্য গান্ধীজি বলেছিল পট্টভির হার মানে আমার নিজের হার, এটা গান্ধীজির কথা, বোঝা গেল? তাতে কি হলো, কংগ্রেসের বহু লোক সুভাষচন্দ্রকে এক ঘরে করতে শুরু করলো। কিন্তু সুভাষচন্দ্র বসু তো সুভাষচন্দ্র বসু, উনি কার কি কথা শুনবে? উনি কি করলো, যখনই এটা উনি বুঝতে পারলো, উনি 29 এপ্রিল 1939 সালে কি করছে, কংগ্রেস থেকে, কংগ্রেসের সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ দিচ্ছে। এবং তার ঠিক কয়েকদিন পরেই দেখো 3 মে 1939 সালে উনি ফরওয়ার্ড ব্লক স্থাপন করছে। এই হচ্ছে ফরওয়ার্ড ব্লকের লোগো, বোঝা গেল? মোটামুটি এই ঘটনার পর থেকেই আমরা কি করেছি, আমরা গান্ধীজিকে সুভাষের কি করে দিয়েছি, শত্রু বানিয়ে দিয়েছি, এবং গান্ধীজিকে তো এই দিনে অজস্র গালাগাল দিই। তো এই সব গালাগাল টালাগাল দেওয়ার আগে এই জিনিসটা ভাবা উচিত, এর অনেক পরে গিয়ে কিন্তু এই গান্ধীজিকেই নেতাজি কিন্তু জাতির পিতা বলে সম্বোধন করেছে। এই যে আমরা জাতির জনক বলি বা ফাদার অফ নেশন, এটা কিন্তু অন্য কেউ বলেনি, নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু গান্ধীজিকে বলেছেন, এবং সেটা এই ঘটনার 4-5 বছর পরে। সুতরাং নেতাজি যাকে পিতা বলছে, জাতির পিতা বলছে, আমরা যদি তাকে গালাগাল দিই তাহলে সেটা কিন্তু কাইন্ড অফ নেতাজিকেও অপমান করা। তো সুতরাং কাউকে কিছু গালাগাল দেওয়া বা কারোর সম্পর্কে এত নেগেটিভ বলার আগে এই রিসার্চগুলো একটু করে নেওয়া উচিত। তো যাই হোক, আমার কথায় কিছু যায় আসবে না, যার গালাগাল দেওয়া সে দেবে, যার ভালোবাসার সে বাঁচবে। নেক্সট কি, সুভাষচন্দ্র বসুর মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ তোমরা কোথায় পড়েছো? গৌতম বুদ্ধ, তাই না? গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করে, তখন আমরা সেই ঘটনাটাকে কি বলি, মহাভিনিষ্ক্রমণ। মহান মানুষের গৃহত্যাগ, মহাভিনিষ্ক্রমণ। আমরা সুভাষের গৃহত্যাগটাকেও কি বলবো, মহাভিনিষ্ক্রমণ বলবো, বোঝা গেল? 2 জুলাই 1939 সাল, ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্র বসুকে কি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এরপরে কি হলো, উনি জেলে বেশ কিছুদিন থাকলেন, তারপরে ওনার শরীর খুব খারাপ হতে শুরু করে। তাই জন্য ইংরেজরা কি করলো, ওনার এই যে এলগিন রোডের বাড়ি, এই এলগিন রোডের বাড়িতে ওনাকে গৃহবন্দী অবস্থায় রেখে দিল, বাইরে পুলিশের পাহারায় রেখে দিল। 17 জুলাই 1941 সালে কি করছে, উনি ওনার ভাইপোর সহায়তা নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে উনি কি করছে, গৃহত্যাগ করছে, বা সুভাষচন্দ্রের মহাভিনিষ্ক্রমণ হচ্ছে। এবং উনি একটা মোটর গাড়ির সাহায্য নিচ্ছে বাড়ি থেকে, এই সেই ছবি দেখো, যার গাড়ি নাম্বার হচ্ছে 7169। ঠিক আছে, এই গাড়িতে ওনার যে ভাইপো ছিল শিশির কুমার বোস, নেতাজিকে নিয়ে কোথায় চললেন, বিহারের গোমো স্টেশনে, এই সেই গোমো স্টেশন। ঠিক আছে, এই গোমো স্টেশনের নাম এখন পাল্টে কি হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু রেলওয়ে স্টেশন। সেই গোমো স্টেশন থেকে উনি ট্রেন ধরলেন, ট্রেন ধরে কোথায় চলে গেলেন, প্রথমে পেশোয়ার, সেখান থেকে কাবুল, মস্কো, এবং সেখান থেকে বিমানে বার্লিন। এবং এই ভ্রমণকালেই কিন্তু নেতাজি হিটলারের সাথে দেখা করেছিল, তাই না? হিটলারের সঙ্গে উনি দেখা কেন করেছিলেন, তার কারণ হলো, নেতাজি বিশ্বাস করতেন শত্রুর শত্রু আমার মিত্র। নেতাজি বা আমাদের ভারতের শত্রু কে ছিল, গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড। আবার ইংল্যান্ডের শত্রু কে ছিল, জার্মানি বা হিটলার। সুতরাং হিটলারের সঙ্গে চুক্তি করলে আমরা কিছু বেনিফিট পেতে পারি। নেতাজি এই বিশ্বাসেই কিন্তু হিটলারের সঙ্গে দেখা করেছিলেন, যদিও ওনার সাথে উনি কোনো চুক্তি টুক্তি করেননি। নেক্সট কি হচ্ছে, 1942 সাল। 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে তৈরি করছে, রাসবিহারী বসু ব্যাংককে। এই হচ্ছে রাসবিহারী বসু। আমি রাসবিহারী বসু নিয়ে অনেক আগে বলেছিলাম, যখন আমি পুরো একটা মডার্ন হিস্ট্রির ভিডিও বানিয়েছিলাম, 50 মিনিটের ভিডিও। ওই ভিডিওটা খুব লোকজন দেখেছে, যারা দেখোনি তারা পারলে দেখতে পারো। তোমাদের 1857 সাল থেকে 1950 সাল পর্যন্ত প্রত্যেকটা ঘটনা পর 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 বলা আছে। তো সেখানে রাসবিহারী বসু নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছিলাম, তাই না? তো যাই হোক, তো উনি ব্যাংককে কিভাবে গেলেন, ওখানে কি কাজ করতেন, ঠিক আছে, এইসবগুলো ওখানে বলা আছে। তো যাই হোক, 1942 সালে উনি কি করছে, ব্যাংককে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিল। এবং ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগটাই কিন্তু উনি সুভাষচন্দ্র বসুকে দিয়ে দেন, এবং সুভাষচন্দ্র বসু ওটাকেই নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করে, বোঝা গেল? এই আজাদ হিন্দ বাহিনীর ধারণাটা কে দিয়েছিল, ক্যাপ্টেন মোহন সিং।
ঠিক আছে। এবার এই আজাদিন বাহিনীর 5টা ব্রিগেড ছিল। 5টা ব্রিগেডে মানে পুরো বাহিনীটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। তো সেই ভাগগুলো কি কি? আজাদিন বাহিনীর প্রথম ভাগ আজাদ দিয়েই শুরু হবে, সুতরাং আজাদ ব্রিগেড। দ্বিতীয় ভাগ গান্ধী ব্রিগেড। তৃতীয় ভাগ নেহেরু ব্রিগেড। চতুর্থ ভাগ ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিগেড। আর পঞ্চম ভাগ সুভাষ ব্রিগেড। ঠিক আছে। এটা উনি চাইছিলেন না নিজের নামে ব্রিগেড তৈরি করতে, তবে ওনার যারা ফলোয়ার ছিল তারা তারা জোরাজুরি করতে শুরু করে। তো উনি শেষমেশ নিজের নামেই একটা ব্রিগেড চালু করে দেয়। আর এখানে দেখো ঝাঁসির রানী লক্ষ্মীবাই যে ব্রিগেডটা ছিল না, এটা কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত হতো। ভাবতে পারছো, সুভাষচন্দ্র বসু তখনকার দিনে মহিলাদের নিয়ে কিন্তু কাজ করেছে, আর্মিতে জয়েন করি। এখন আমাদের কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কটা আর মেয়ে নেয়? 150টা করে মেয়ে নেয় মাত্র, তাই না? তো সেখানে দেখো 5টা ব্রিগেডের মধ্যে একটা ব্রিগেডে পুরো মহিলাদেরকেই উনি রিক্রুট করেছিল। তো উনি অনেক অ্যাডভান্স ভাবনা চিন্তায় চলতেন। তো যাই হোক, এই ব্রিগেডগুলো নিয়ে উনি কি করছেন আমরা এবার দেখব। 1943 সালে, সবকটাই 1943 সালের ঘটনা বলছি। 2 জুলাই 1943 সাল, সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আসছেন। 21 অক্টোবর 1943 সাল, আজাদ হিন্দ সরকার গঠন হচ্ছে। ঠিক আছে, আজাদ হিন্দ সরকার, কিন্তু বোঝা গেল উনি গভর্নমেন্ট টাইপের একটা জিনিস তৈরি করে নিলেন। এবং শুধু তাই নয়, এটাকে কিন্তু 8টা মতো দেশ কিন্তু এই আজাদ হিন্দ সরকারকে সমর্থন জানিয়েছিল। জাপান টাপান এরা কিন্তু সমর্থন জানিয়েছিল। তারপরে কি হচ্ছে? 31 অক্টোবর 1943 সাল, সুভাষচন্দ্র বসু আন্দামানে আসছেন। এবং যে আন্দামান দ্বীপ আছে, এই আন্দামান দ্বীপের নাম দিয়ে দিচ্ছে শহীদ দ্বীপ। আর নিকোবর যে দ্বীপ আছে তার নাম দিয়ে দিচ্ছে স্বরাজ দ্বীপ। বোঝা গেল? আর এই যে 5টা ব্রিগেড, তার মধ্যে যে সুভাষ ব্রিগেড ছিল সে কি ধামাকা দেখাবে দেখো। সুভাষ ব্রিগেড কি করলো? চট্টগ্রামের যে মোদক বন্দর আছে সেটা দখল করে নিচ্ছে। শুধু তাই নয়, নাগাল্যান্ডে পর্যন্ত উনি ঢুকে যাচ্ছে ওই ব্রিগেড নিয়ে, এবং নাগাল্যান্ডের কোহিমা পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করছে। এরপরে কি হয়েছে? এরপরে হয়েছে বিপত্তি। কি বিপত্তি? প্রথম কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হয়। জাপান যখনই পরাজিত হয়, জাপানই কিন্তু এই আজাদিন বাহিনীকে কিন্তু সমর্থন করে তাদেরকে কিন্তু খাদ্যদ্রব্য, অস্ত্র, এই সমস্ত জিনিসের কিন্তু সাপ্লাই দিচ্ছিল। কিন্তু যখনই জাপান নিজে হেরে যায়, এই সমস্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়। এবং এছাড়াও আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা কি? ওই সময় প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল। তো এই সমস্ত করে কি হয়, আজাদিন বাহিনী কিন্তু মোটামুটিভাবে বিধ্বস্ত হয়ে যায়। তো এরপরে কি হয়? এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে শুরু করে বিভিন্ন হেল্পের জন্য। 18ই আগস্ট 1945 সাল, তারিখটা মনে রাখবে, 18ই আগস্ট 1945 সাল, সুভাষচন্দ্র বসু জাপানি বিমানে করে বর্তমানে যে তাইওয়ান বলে যে জায়গাটা আছে, যার আগের নাম ছিল ফরমোসা, সেই তাইওয়ান যাওয়ার জন্য কি করছে? বিমানে করে উনি পাড়ি দিচ্ছে, এবং সেখানে এয়ার ক্র্যাশ হচ্ছে এবং আগুনে দগ্ধ হয়ে সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে। এইটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল জিনিস, আমরা সবাই জানি। আমি জোর করেই লিখেছি মৃত্যু ঘটে, কেননা এটা আমি কাটবো বলে, তাই না? তার কারণ কি? এটা নিয়ে বহু কন্ট্রোভার্সি আছে। তোমরা অনেকে গুমনামি সিনেমাটাও দেখেছো, ওই থিওরিতেও অনেকে বিশ্বাসী করে। অনেকে মনে করে না সত্যিই মারা গেছেন, আবার অনেকে মনে করে না উনি জীবিত ছিলেন এবং পরবর্তীকালে ভারতে ব্যাকও করেছিলেন। তো অনেক থিওরি আছে, আমি সেই কন্ট্রোভার্সিতে যাবই না। তার কারণ এগুলো নিয়ে খুব সহজেই অনেক কথা বলে দেওয়া যায়। কিন্তু মুখার্জি কমিশন টমিশন অনেক কিছু বসেছিল, তো তারাও কোনো কনক্লুশনে আসতে পারেনি, সুতরাং আমি কি আর বলবো। তো যাই হোক, এটা যে যেভাবে মেনে নেয় সে সেভাবেই মানবে। তো যে যেটাতেই বিশ্বাস করুক না কেন, সবাই একটা পয়েন্টে শিওর যে উনি কোনোদিন মারা যেতেই পারেন না। উনি অমর, তাই না? উনি আমাদের মনে বেঁচে আছে, আমাদের প্রাণে বেঁচে আছে। নেক্সট চলো নেতাজির কিছু আমরা উক্তি জেনে নিই। আমরা সবাই জানি উনি বলেছিল কি, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, তাই না? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। দিল্লি চলো। আর এই 3 নাম্বারটা দেখো, আমাদের সবচেয়ে বড় জাতির সমস্যা হলো দরিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উৎপাদন। যে সমস্যাগুলির সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তার দ্বারা। ঠিক আছে। তো উনি প্রোগ্রেসিভ মাইন্ডের লোক ছিল, তো এইসব কথা উনি বলতেন। আর একটা কি ছিল? জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। এর পরেরটা আমার ফেভারিট, স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়। ফ্রিডম ক্যান নট বি গিভেন, ইট মাস্ট বি টেকেন, তাই না? এটা খুব ভালো উক্তি। এটা উনি বারবার বলতেন, এবং এটা কিন্তু উনি কংগ্রেসের বহু নেতার সামনেও কিন্তু এরকম কথা বলে দিয়েছিলেন। বোঝা গেল? আর লাস্ট কি বলছে? বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। তো এই ছিল ওনার কিছু বিশেষ উক্তি। এবার চলো উপাধি। এই যে আমরা নেতাজি নেতাজি বলছি, তাই না? ওনাকে তো অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বসু বলা হতো, ওনার নাম সুভাষচন্দ্র, তাহলে নেতাজি কথাটা কোথা থেকে এলো? নেতাজি উপাধিটা দিয়েছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে।
তো পরবর্তীকালে মুলায়ম সিং যাদব থেকে শুরু করে উত্তরপ্রদেশের কিছু নেতা তারাও নামের আগে নেতাজি লাগাতে শুরু করেছিল। কিন্তু সবাই জানি নেতাজি মানে এই একজনই পৃথিবীতে এক্সিস্ট করে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং যেটা কিন্তু রবীন্দ্রনাথ ওনাকে এই উপাধিটা দিয়েছিল। এই দেখো ছবিটা দেখো, এখানে রবীন্দ্রনাথ বসে আছে আর এখানে নেতাজি বক্তৃতা দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, এরপর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনি কিন্তু গান্ধীজিকে জাতীয় পিতা বা জাতির জনক বলে আখ্যায়িত করেছিল, সেই যেটা তোমাদের আমি শুরুতেই বলেছিলাম। আর এটা কিন্তু কোথা থেকে করেছিল, এই দেখো আমি এটা এনেছি। এখানে কি বলছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারাই কিন্তু এই ফাদার অফ নেশন কথাটা প্রথম গান্ধীজিকে বলা হয়। 6 জুলাই 1944 সালে জাপান থেকে যে আজাদিন রেডিও, সেখান থেকে উনি গান্ধীজিকে কিন্তু জাতির জনক বলেছিলেন। তো তোমরা যদি 1939 সালটাকেই যদি ধরে নাও যে গান্ধীজি খুব খারাপ কাজ করেছে নেতাজির সাথে, গান্ধীজি ভার্সেস নেতাজি, ঠিক আছে, মানে হিংসা হানাহানি এই সমস্ত জিনিস তো এখন ছড়াচ্ছে খুব, তো তাহলে 1944 সালে নেতাজি এই কথাটা কি করে বলে? এবং এর কিছুদিন পর থেকেই কিন্তু নেতাজির কোনো হদিশার পাওয়া যায়নি, তাই না? সুতরাং উনি কিন্তু শেষ জীবন পর্যন্ত গান্ধীজিকে কিন্তু সম্মানই করতেন, রেসপেক্টই দিতেন। আমাদেরই সম্মান টম্মান দিতে একটু প্রবলেম হয় মানুষজনকে। তো এটা আমার পয়েন্ট অফ ভিউ, তোমাদের পয়েন্ট অফ ভিউ কি তোমরা অবশ্যই জানাবে। বাক স্বাধীনতা সবার আছে, সবাই সবকিছু বলার অধিকার আছে, তো তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল নেতাজি নিয়ে আমার একটা ভিডিও। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট জিনিস, নেতাজির যে আত্মজীবনী সেটার নাম কি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে, এই হচ্ছে সেই বইটা, এটা হচ্ছে নেতাজির আত্মজীবনী। বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকের নেতাজি সম্পর্কিত আমার ভিডিও। তোমরা অবশ্যই জানাবে নেতাজির এই ভিডিওটা কেমন লাগলো। আর যারা চ্যানেলটায় নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। দেখা হয় পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।